স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ। এবার যাচ্ছি পুরো খবরে। সরকারের মধ্যে সমন্বয়হীনতা দূর করার তাগিদ দিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। একই সঙ্গে অভ্যুত্থানের শক্তি রাজনৈতিক দল ও সশস্ত্র বাহিনীকে আস্থায় আনতে প্রধান উপদেষ্টাকে তাগিদ দিয়েছেন তারা। ডক্টর ইউনূসের সঙ্গে বিভিন্ন দলের নেতাদের বৈঠকে এসব দাবি উঠে আসে। আগামী বছর ৩০ জুনের আগেই নির্বাচন হবে বলে বৈঠকের পর জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নানা ক্ষোভ ও হতাশা থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস পদত্যাগ করার কথা ভাবছেন, এমন খবরে গত বৃহস্পতিবার রাত থেকেই সব মহলে আলোচনা সৃষ্টি হয়। এমন পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর আগ্রহে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শুরু হয়। দ্বিতীয় দিনে 2 ধাপে 20 রাজনৈতিক নেতা বৈঠক করেন অধ্যাপক ইউনূসের সঙ্গে। নানা ষড়যন্ত্রের মধ্যেও প্রধান উপদেষ্টাকে অবিচল থেকে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে আগামী নির্বাচন দিতে প্রধান উপদেষ্টাকে পরামর্শ দেন তারা। তবে সংস্কারের লক্ষ্যে যেন কাল বিলম্ব না হয় সে বিষয়েও সচেতন থাকতে প্রধান উপদেষ্টাকে পরামর্শ দেন রাজনৈতিক নেতারা। আমাদের কাছে অল্প বেশি সংস্কারের বিষয়ে আমরা একটা ফেয়ার ইলেকশন চাই, তার জন্য যেটুকু দরকার সেটুকু করতে গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশ হয়। মানুষ 16 বছর ভোট দিতে পারে নাই, এক জাতি মানুষ ভোট দিতে পারে। সেই জন্য আমরা সবাইকে সহযোগিতা করার জন্য আমরাও সহযোগিতা করব। এবং নির্বাচনের পরিবেশটা যে আসলে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ হয়, এই দুইটা পরিবেশের সম্পর্কে পার্থক্যতা জানিয়ে জনগণের মধ্যে তাদের অবস্থানটা পরিষ্কার যৌক্তিকভাবে তুলে ধরার জন্য আমাদের জায়গা থেকে আমরা অনুরোধ করেছি এবং আমরা তাদেরকে সহায়তা করার কথা বলে আসছি। নেতারা বলেন, দেশে ভারতীয় আধিপত্যবাদের যে ষড়যন্ত্র চলছে তা মোকাবেলা করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বলেছি 31শে ডিসেম্বরের মধ্যেই তো একটা কথা আছে, কিন্তু যদি বোঝাপড়া থাকে, আলাপ আলোচনা থাকে, যদি বোঝা যায় জরুরি এই কাজগুলো সম্পন্ন করে নির্বাচন করতে হবে। যদি আরো 15 দিন বেশি সময় লাগে, 1 মাস বেশি সময় লাগে, এটা নিয়ে বড় ধরনের কোনো প্রশ্ন উত্থাপিত হবে না। ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন দিতে পারলে ভালো, একথা আমরা বলার চেষ্টা করেছি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে পরাজিত ফ্যাসিস্ট শক্তি অভ্যন্তরে যে ষড়যন্ত্র করছে, বিদেশি দোসরদের নিয়ে যে ষড়যন্ত্র করছে, এই বিষয়ে প্রধান উপদেষ্টার যে আশঙ্কা এবং আমাদের সকলের আশঙ্কা, সেক্ষেত্রে আমাদের সকলের ঐক্যবদ্ধতা নিয়ে এই বিষয়গুলোতে তারা গুরুত্ব দেবে আশা করি। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় প্রেস সচিব জানান, একটি সুষ্ঠু নির্বাচন করাই সরকারের লক্ষ্য। এটা ডিসেম্বর থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত এর মধ্যে ইলেকশন হবে। ওই জুন মাসের 30 তারিখে জুলাই মাসের 1 তারিখে যাবে না। নির্বাচনের পাশাপাশি সংস্কার এবং গণহত্যার বিচারকেও সমান প্রাধান্য দিচ্ছে সরকার, জানান প্রেস সচিব। তারিখ পর্যন্ত এর মধ্যে ইলেকশন। শেখ জায়েদ, নিউজ 24, ঢাকা। ডিসেম্বরের মধ্যেই দিতে হবে জাতীয় নির্বাচন, আবারও এই দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলছেন, সরকারকে অবশ্যই জনগণের কথা শুনতে হবে, এখানে মান অভিমান বা রাগ অনুরাগের সুযোগ নেই। ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় তারেক রহমান এসব কথা বলেন। তার প্রত্যাশা, অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে সুষ্ঠু জাতীয় নির্বাচন। ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির 18তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বহু বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে থাকার জন্য এনপিপির নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি। বলেন, ফ্যাসিবাদ রুখে দিতে সবচেয়ে বেশি দরকার জনগণের ক্ষমতায়ন। স্বৈরাচার বিরোধী ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে একাত্ম হয়ে কাজ করেছে। নানা ইস্যুতে কথা বলতে গিয়ে আনে সংস্কার ও নির্বাচন প্রসঙ্গ। জানান, ডিসেম্বরের মধ্যেই হতে হবে জাতীয় নির্বাচন। বিএনপির শীর্ষ এ নেতার প্রত্যাশা, সবার সহযোগিতায় শীঘ্রই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে পাবে নতুন বাংলাদেশের মানুষ। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি, আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। তো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নেতৃত্বে জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে।
বলেন, জনগণের কাছে জবাবদিহিতা নেই বলে গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না অন্তর্বর্তী সরকার। ফলে দিন দিন বাড়ছে রাজনৈতিক অস্থিরতা। সরকারের চরিত্র যাই হোক, সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য করা না গেলে ক্ষমতাসীন সরকার হয়তো নিজেদের অজান্তেই স্বৈরাচারী হয়ে ওঠে। এবং এই কারণেই হুমকি ধমকি উপেক্ষা করে হলেও অবশ্যই নাগরিকদেরকে সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে। গণতন্ত্রের স্বার্থে সরকারের গঠনমূলক সমালোচনা অব্যাহত রাখতে জনগণের প্রতি আহ্বান জানান তারেক রহমান। পাশাপাশি সোচ্চার থাকার কথা বলেন নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে। জনগণকে অন্ধকারে রেখে রাজনৈতিক দলকে বা দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর এবং টেকসই হয় না। দলীয় আদর্শ ও কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে বিরোধ সৃষ্টি হলেও ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ থাকবে বলে আশা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিবাদী শাসন শোষণ মুক্ত। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। দেশে আর কোনোদিন ডামি নির্বাচন হবে না। চট্টগ্রামে পথসভায় এমন মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পথসভা থেকে নেতাকর্মীরা বলেছেন, রাষ্ট্র পুনর্গঠনে মৌলিক সংস্কার মানে নির্বাচনী সংস্কার নয়, শাসন ব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য। সংগঠনকে মজবুত করার বার্তা নিয়ে চট্টগ্রাম সফরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতারা রোববার সকালে চট্টগ্রাম পৌঁছান দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সাথে ছিলেন কেন্দ্রীয় নেতারা। পথে বৈষম্য বিরোধী ছাত্ররা ও এনসিপি নেতারা তাদের স্বাগত জানান। কর্ণফুলীর মজ্জারটেক থেকে শুরু হয় দলটির বন্দরনগরীর 10টি পথসভা। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, এমন একটা বাংলাদেশ গড়তে চায় এনসিপি যেখানে পুলিশকে আর কেউ লাঠিয়াল বাহিনী বানাতে পারবে না। জানান, দেশে আর কোনো ডামি নির্বাচন হবে না। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে ওসিকে এবং ইউনিকে দাঁড় করিয়ে সাক্ষ্য রেখে কোন মিডনাইট ইলেকশন প্রচলিত হবে না, কোন আমি ভার্সেস ডামি ইলেকশন প্রচলিত হবে না, যেখানে পুলিশকে আর কেউ লাঠিয়াল হিসাবে ব্যবহার করতে পারবে না। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেখানে প্রশাসনকে আর লাঠিয়াল হিসাবে ব্যবহার করতে পারবে না। চাতুরী চৌমুহনীতে পথসভায় কথা বলেন এনসিপির কেন্দ্রীয় নেতা ডাক্তার তাসনিম জারা। পুলিশ প্রশাসন সংস্কার আর অপরাধের ন্যায্য বিচারের মধ্যে দিয়ে নিশ্চিত হবে জবাবদিহিতা, যার অপেক্ষায় গোটা বাংলাদেশ। আমরা নতুন বাংলাদেশ কেমন চাই, কেমন সংস্কার চাই, নতুন সংবিধান কেমন চাই, যাতে বাংলাদেশটা শুধুমাত্র যারা ক্ষমতায় আছে তাদের না হয়, বাংলাদেশের জনগণের হয়। ক্ষমতায় যারা থাকবে শুধুমাত্র তাদের জবাবদিহিতা কিছু গোষ্ঠীর কাছে যাতে না হয়। পথসভা থেকে নেতাকর্মীরা বলছেন, রাষ্ট্র পুনর্গঠনে মৌলিক সংস্কার বলতে কেবল নির্বাচনী সংস্কার নয়, মৌলিক সংস্কার বলতে রাষ্ট্র ও সাংবিধানিক ব্যবস্থায় ক্ষমতার ভারসাম্য। ইশতিয়াক শান, নিউজ 24, চট্টগ্রাম। জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তাবনা তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের সাথে মত বিনিময় সভায় শেষে তিনি এসব কথা জানান। বলেন, প্রধান উপদেষ্টা চাচ্ছেন তার দেয়া সময়ের মধ্যে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন। এ সময় প্রধান উপদেষ্টার বেঁধে দেয়া তারিখেই জামাত ভোট চায় বলে জানান তিনি। এছাড়া করিডোর আর বন্দর বিদেশিদের হাতে দেওয়ার বিপক্ষে জামায়াতের অবস্থানও তুলে ধরেন দলটির আমির। ডিসেম্বর থেকে আগামী বছরের জুন এর ভিতরে আপনি নির্বাচন দিবেন। তিনি বলেছেন যে আমি আমার কথায় শর্ত আছে এবং সেই নির্বাচন আপনারা পাবেন। তবে আমি চাচ্ছি এমন একটা নির্বাচন যেটা ইতিহাস সৃষ্টি করবে। আমাদের করিডোর নৌ আমরা ন বলে এসেছি, দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কোনো কিছুতে হাত দেব না। ইশরাক হোসেনকে মেয়র পদে শপথের দাবিতে চলা আন্দোলনে অবরুদ্ধ নগর ভবন। জন্ম সনদসহ বিভিন্ন সেবা নিতে এসে গেট থেকেই ফিরে যেতে হচ্ছে শত শত সেবা প্রত্যাশীদের। সেবা দিতে না পেরে দুঃখ প্রকাশ করছেন কর্মকর্তা কর্মচারীরা। আর ভুক্তভোগীরা বলছেন, স্থানীয় সরকার বিভাগ থেকেই সংকটের শুরু, সেখান থেকে সমাধান করতে হবে।
শান্তিনগরের বাসিন্দা মোসাম্মদ মিতা কয়েকদিন ধরেই আসছেন 1.5 মাসের বাচ্চার জন্ম সনদ নিতে। গুরুতর অসুস্থ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য নিতে হবে দেশের বাইরে। নাগরিক সেবা বন্ধ থাকায় দিশেহারা এই মা। আজকে 15 দিন যাবত ধরে যতদিন পর্যন্ত ট্রিটমেন্টের বিষয়টা আমাদের সামনে আসছে ততদিন থেকে শুরু করে এখন পর্যন্ত বার্থ সার্টিফিকেট বের করতে পারতেছে না। একটা মার যে এটা আর্তনাদ এটা আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। কবে খুলবে, আমি কি করব? আমি এরকম একটা বাচ্চা কোলের মধ্যে নিয়ে আমি বাসার মধ্যে বসে আছি। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে সংহতি জানিয়ে অনড় অবস্থানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মী সমর্থক ও কর্মকর্তা কর্মচারী। দাবি আদায়ে অবস্থান কর্মসূচি থেকে বিক্ষোভ। আন্দোলনের প্রথম দিন থেকে প্রধান ফটকে দেয়া হয় তালা। বেশ কিছুদিন ধরে নগর ভবন অবরুদ্ধ থাকায় শিখেই উঠেছে নাগরিক সেবা। বন্ধ রয়েছে সব ধরনের পরিষেবা। সেবা নিতে এসে গেট থেকে ফিরে যেতে হচ্ছে শত শত সেবা প্রত্যাশীদের। কিছু লোক আছে যারা অফিসের বিভিন্ন কাজে টাজে আসতেছে, তারা হয়তো সহিসে যে ঢোকে না হলে বের হয়ে যায়। জন্ম সনদ সহ নানান জটিলতায় ভুক্তভোগীরা চাইছেন দ্রুত সমাধান। এই সপ্তাহ বৃহস্পতিবার লাস্ট ডেট ফর্ম ফিল আপে, তো যেটা জনগণের সুবিধা হয়, ভালো হয়, সেই ডিসিশন দ্রুততার সাথে যাতে নেই। এটা দ্রুত সমাধান চাই। আমাদের সাধারণ জনতা অনেক অসুবিধা হইতেছে, এটার যত দ্রুত সমাধান হবে আমাদের জন্য ভালো হবে। এদিকে নাগরিক সেবা দিতে না পেরে দুঃখ প্রকাশ করছেন কর্মকর্তা কর্মচারীরা। বলছেন স্থানীয় সরকার বিভাগ থেকেই সংকটের শুরু, সেখান থেকে সমাধান করতে হবে। দ্রুত সংকট সমাধানের আশা তাদের। বিভিন্ন জনের ট্যাক্স বার দিতে পারতেছে না, জন্ম নিবন্ধন করতে পারতেছে না, আমরা যারা অফিসে আছি তারা কাজ করতে পারতেছি না। বর্তমান যে প্রশাসক আছেন তিনি বড় আকারের কোনো কিছু ডিসিশন নিতে চান না। গোড়া থেকে যদি সংকটের সমাধান করা না হয়, আগা থেকে সমাধান করা হয়, তাহলে সংকট আস্তে আস্তে বাড়ে। অতি দ্রুতই এটা সংকটটা নিরসন করা প্রয়োজন। অতি দ্রুত সংকট সমাধান না হলে মুখ থুবড়ে পড়বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সেবা। জনভোগান্তি না বাড়িয়ে দ্রুত সমাধান হবে সংকটের, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। মেয়র হিসেবে শপথ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রোববার ইশরাকের পক্ষে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এই রিট দায়ের করেন। এর আগে গত বৃহস্পতিবার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। আদালত বলেন, রিট আবেদনটি শুনানির জন্য গ্রহণযোগ্য নয়। সরকারি চাকরি অধ্যাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত সচিবালয়ে বিক্ষোভ চালানোর ঘোষণা কর্মচারীদের। নিবর্তনমূলক ও কালা কানুন আখ্যায়িত করে এই অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, কর্মচারীদের আপত্তি থাকলে আলোচনা করে সমাধান সম্ভব। এটি রোববার সকালে সচিবালয়ের ভেতরের চিত্র। শত শত কর্মচারী দপ্তর ছেড়ে নিচে নেমে মিছিল করছেন। মিছিল থেকে স্লোগানের জোরালো দাবি, মানা হবে না কালাকানুন। মিছিল স্বরাষ্ট্র, গণপূর্ত এবং জনপ্রশাসন মন্ত্রণালয় প্রদক্ষিণ শেষে বাদামতলায় এসে জড়ো হয়। আন্দোলনকারীদের অভিযোগ, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি, চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি করা হয়েছে। খসড়াটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আখ্যায়িত করে তা পুনর্বিবেচনারও দাবি জানান কর্মচারীরা। পূর্বের আইন এবং বিধানগুলোতে এরকম ছিল যে সে যথেষ্ট কারণ দর্শানোর সুযোগ পেত এবং সে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেত, কিন্তু এই নিবর্তনমূলক আইনে সেই সুযোগটা রাখা হয়। কোন ক্রমেই যাতে সরকারি চাকরি বিধানের সাথে সংযোজিত না হয়। যখন সারা দেশে একটা বিব্রত অবস্থা বিরাজমান, সেই মুহূর্তে সচিবালয়ে একটা কালো আইন বানানোর, তৈরি করার কোনো প্রয়োজন কি ছিল? এই অধ্যাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সংগঠনের নেতারা। এই বিশেষ বিধান যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণরূপে প্রত্যাহার করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। যদি সরকার কাজের প্রতি দায়িত্বশীল হয়, দরকার সরকার দায়িত্বশীল হয় না কেন? এখনই ঘোষণা দেখ যে এই আইন হবে না, আমরা এখন কাজে ফিরে যাব। এদিকে সচিবালয়ের মধ্যে কর্মচারীদের এমন বিক্ষোভ কর্মসূচি নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন। সরকার প্রয়োজন মনে করছে বলে পুনরায় এই আইনের সংশোধন করছে। আওয়ামী লীগ সরকার যে একটা সংশোধন করে ইলেকশনটা যেন ম্যানিপুলেট করতে পারে, ওই জন্য একটা কিছু সংশোধন করছিল। ওই সংশোধনটাই
শুধু বাদ দেওয়া হয়েছে, আগে যেরকম আইনটা ছিল ওইটাই করা হয়েছে। তারপরেও যদি তাদের কোনো রকমের থাকে তারা আলোচনা করতে পারবে, ক্যাবিনেট ডিভিশনে বা সংস্থাপনের সাথে আলোচনা করে সমস্যাটা সমাধান করে নেবে। যেটা যে সময় দরকার পড়ে সেই সময় সেটা দেয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, সরকারি কর্মচারীদের শৃঙ্খলাহীনতায় গতি কমছে সরকারি কাজে। এই অবস্থা থেকে উত্তরণে 1979 সালের অধ্যাদেশটি ফেরাতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। রাজধানীর চানখাঁরপুলে কিশোর আনাজ সহ জুলাই আন্দোলনে 6 জনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এর মধ্য দিয়ে জুলাই বিপ্লবের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো। জুলাই আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাতে চানখাঁরপুলে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান 10ম শ্রেণীর শিক্ষার্থী আনাস সহ 6 জন। সেই মামলার তদন্তের চূড়ান্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করল প্রসিকিউশন। আর এই প্রতিবেদন ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে দাখিলের মধ্য দিয়ে জুলাইয়ে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের প্রথম মামলার বিচার প্রক্রিয়া শুরু হলো। যেহেতু তাদের বিরুদ্ধে ফরমাল আজকে কগনাইজেন্স নেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তাদেরকে উপস্থিত করার জন্য তারিখ নির্ধারণ হয়েছে। সেই দিন আসামি যদি সবাই উপস্থিত না থাকে, যারা পলাতক আছে তাদের ব্যাপারে আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করা দরকার, পলাতক আসামিদের ব্যাপারে পত্রপত্রিকা বিজ্ঞপ্তি দেওয়ার বিষয় থাকবে, সেগুলো সেদিন আদেশ দেবেন বলে আমরা আশা করছি। প্রতিবেদনে বলা হয়, আন্দোলন দমাতে ব্যবহার করা হয়েছে আগ্নেয়াস্ত্র, এপিসি কার, হেলিকপ্টার, ড্রোন ও বিপুল পরিমাণ বুলেট। এই অভিযোগে আসামি যে 8 জন, তাদের দায় ডিফারেন্ট ভাবে চিত্রায়িত হয়েছে। কেউ কমান্ড রেসপন্সিবিলিটিতে, সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে, কেউ সরাসরি নির্দেশনায়, কেউ অ্যাবেটমেন্টে, কেউ পার্টিসিপেশনে, এইভাবে বিভিন্ন রেসপন্সিবিলিটিতে বিভিন্ন ক্যাটাগরিতে তারা আসামি হয়েছেন। এদিকে ট্রাইব্যুনালে ব্যাখ্যা দেওয়ার কথা থাকলেও তা দেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি বক্তব্যের জন্য শেখ হাসিনা সহ 2 জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। দুটো বহুল প্রচালিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ যেটা দিয়েছেন, সেটা নোটিফিকেশন আকারে পত্রিকা ছাপার নির্দেশ দিয়েছেন। সেটাও আগামী 3 তারিখে ফার্দার আদেশের জন্য আসবে এবং সেদিন যদি তারা হাজির না হন, তাদের আইনজীবীর মাধ্যমেও যদি জবাব না দেন, তাহলে আদালত এই ব্যাপারে পরবর্তী আদেশ প্রদান করবে। চিফ প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে করা হয়েছে তদন্ত। এই তদন্ত প্রতিবেদনের মাধ্যমে পৃথিবীর যে কোনো আদালতে প্রমাণ করা সম্ভব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের আসামি। 9 আলচিকো, নিউজ 24, ঢাকা। চরম সংকটে বিপন্ন দেশের শিল্প খাত। উদ্যোক্তাদের অভিযোগ, গ্যাস মিলছে না, তবুও গুনতে হচ্ছে বিল। রাজধানীতে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তারা। বলেন, গ্যাসের অভাবে কারখানা বন্ধ, তবুও দিতে হচ্ছে শ্রমিকের বেতন, বোনাস। আরও বলেন, এভাবে চলতে থাকলে 2 মাসের মাথায় বন্ধ হয়ে যাবে 50% কারখানা। কর্মসংস্থান হারাবে কয়েক লাখ কর্মী। আর হুমকির মুখে পড়বে $70 বিলিয়ন বিনিয়োগ। অব্যাহত গ্যাস সংকটে দিন দিন রুগ্ন হচ্ছে দেশের টেক্সটাইল ও তৈরি পোশাক সহ বিভিন্ন শিল্প খাত। উৎপাদন গিয়ে ঠেকেছে 40 থেকে 50%। এর সঙ্গে গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ডলার সংকট, ব্যাংক সুদের হার বৃদ্ধি এবং ট্রাম্পের শুল্ক নীতি সব মিলিয়ে বড় সংকটে ফেলেছে উদ্যোক্তা ও রপ্তানিকারকদের। এমন বাস্তবতায় আগামী 2 মাসের মাথায় গ্যাস সংকটে 50% কারখানা বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন উদ্যোক্তারা। রাজধানীর গুলশানে শিল্প খাতে জ্বালানি সংকট নিয়ে বিটিএমএর যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ব্যবসায়ীরা। কেন ওনারা ডিজেলে 4 গুণ রেট দিয়ে প্রোডাকশন করেও পারতেছে না? এভাবে তো টাকা ড্রেন হচ্ছে আমাদের। আমরা যে প্রোডাকশন করি, কস্ট অফ প্রোডাকশন এত হাই হয়ে যাচ্ছে যে আমরা তো এখন আর সাস্টেনেবল হচ্ছি না। আমাদের অনেকেরই ডিপোজিট দিয়ে আমরা গ্যাস পাই না। ব্যবসায়ীরা বলেন, গ্যাস সংকটে অনেক কারখানা বন্ধ, তারপরও মালিকদের গুনতে হচ্ছে বেতন, বোনাস। ভুল জ্বালানি নীতির কারণে ধ্বংস হচ্ছে শিল্প আর ক্ষতিগ্রস্ত মালিকরা। ব্যাংকের ইন্টারেস্ট রেট আজকে 14%, 15%, যে জায়গায় আমরা আগে 2 থেকে 3% দিতাম। তাহলে আপনারাই বলেন যে কিভাবে একটা শিল্প মালিক আর বাঁচবে যদি এইভাবে চলতে থাকে? আমি মনে করি
নেক্সট 1-2 মাসের মধ্যে বাংলাদেশের 50% ফ্যাক্টরি শাটডাউন হয়ে যাবে। বেতন না দিতে পারলে সরকার থেকে আবার ধমক দেওয়া হচ্ছে যে এত তারিখের মধ্যে আপনাদের সবাইকে ফ্যাক্টরির বেতনও দিতে হবে, অথচ ওনারা গ্যাসও দিবেন না, ব্যাংকের ইন্টারেস্ট রেটও বাড়াবেন। মনে হয় কি এখন আমরা অনেকটা হাত পা বেঁধে নদীতে ফেলে দেওয়ার মতন যে অবস্থা, সাঁতার কাটার জন্য আমরা ওই লেভেলটা ক্রস করে ফেলছি। অবস্থার উন্নতি না হলে বিটিএমইএ, বিকেএমইএ, বিজিএমইএ এর অধীনে থাকা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানকে $70 বিলিয়ন বিনিয়োগ হুমকির মুখে পড়বে। আমাদের কাছে ম্যাজিক তো নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, টাকা নাই, আর আমাকে সঠিক সময়ে বেতন দিতে হবে, আমাকে সঠিক ইন্টারেস্ট রেট দিতে হবে, আমাকে সঠিক কমপ্লায়েন্স দিতে হবে। প্লিজ ডু আন্ডারস্ট্যান্ড। আপনারা দয়া করে আমাদের অন্তত গ্যাস এবং বিদ্যুতের ব্যাপারে একটা পলিসি দিয়ে দেন। অন্তর্বর্তীকালীন সরকারকে দেখে ব্যবসায়ীরা স্বপ্ন দেখলেও চাহিদা অনুযায়ী গ্যাস দিতে পারেনি, আর এ কারণে বিদেশি বিনিয়োগ আসছে না বলেও জানান তারা। ওই একটা শিল্পপতিকে নিয়ে আসেন না আমাদের সাথে একটু। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার করে 12 মে জারি করা অধ্যাদেশ 31 জুলাই পর্যন্ত স্থগিত করেছে অর্থ মন্ত্রণালয়। এর প্রেক্ষিতে 26 মে সোমবারের পূর্ব নির্ধারিত কর্মবিরতি স্থগিত করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত সব ধরনের কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়। এর কিছুক্ষণ পর সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় জারিকৃত অধ্যাদেশ সংশোধন করা হবে। বিসিএস কাস্টমস ও এক্সাইজ এবং বিসিএস কর 2 ক্যাডারের সম্মান অক্ষুণ্ণ রেখে অধ্যাদেশটি স্থগিত করা হয়েছে। রাতে পূর্বঘোষিত কর্মবিরতি কর্মসূচির স্থগিত রেখে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আরেকটি সংবাদ বিজ্ঞপ্তি দেয়। আর এই ব্যাপারে সোমবার দুপুর 12টায় সংবাদ সম্মেলন করবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দেশে প্রথমবারের মতো গঠিত হলো বিদেশি এয়ারলাইন্সগুলোর স্থানীয় বিক্রয় প্রতিনিধিদের সংগঠন এয়ারলাইন্স জিএসএ ফোরাম অব বাংলাদেশ। রোববার ঢাকার শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির লোগো উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে সংগঠনের নেতারা জানান, বর্তমানে 50টির বেশি জিএসএ প্রতিষ্ঠান 70টিরও বেশি বিদেশি এয়ারলাইন্স বাংলাদেশে পরিচালনা করছে। প্রাথমিকভাবে 28টি জিএসএ কোম্পানি এই ফোরামের সদস্য হয়েছে, যারা 50টির বেশি এয়ারলাইন্সের প্রতিনিধিত্ব করছে। দেশের এভিয়েশন শিল্পকে এগিয়ে নিতে সরকারের সঙ্গে অংশীদারিত্বে কাজ করা, আইন বিধিমালা সহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একসাথে কাজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ফোরাম। 5 টাকা বাড়িয়ে এবার কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করল সরকার। ঢাকায় প্রতি পিস গরুর চামড়া 1350 ও ঢাকার বাইরে 1150 টাকার নিচে কেনা যাবে না। বাণিজ্য উপদেষ্টা জানান, কাঁচা চামড়া রপ্তানির নিষেধাজ্ঞা তুলে দিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে ধুঁকছে সম্ভাবনাময় চামড়া খাত, তাই কয়েক বছর ধরেই কোরবানি ঈদে কমছিল কাঁচা চামড়ার দাম, তবে বাড়ছে এবার। গরুর লবণযুক্ত চামড়ার দাম গত বছরের চেয়ে প্রতি বর্গফুটে 5 টাকা বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ঢাকায় বিক্রি হবে 60 থেকে 65 টাকা এবং ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা। খাসির লবণযুক্ত চামড়ার দাম ঠিক করা হয়েছে প্রতি বর্গফুট 22 থেকে 27 টাকা এবং বকরির চামড়া 20 থেকে 22 টাকা। এছাড়া ছোট গরুর প্রতি পিস চামড়া ঢাকায় সর্বনিম্ন 1350 টাকা এবং ঢাকার বাইরে 1150 টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার সচিবালয়ের সংবাদ সম্মেলন করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন একথা জানান। উপদেষ্টা বলেন, ঈদের পর 10 দিনের মধ্যে ঢাকার বাইরের চামড়া ঢাকায় ঢুকতে দেয়া হবে না। চামড়া সংরক্ষণে সারা দেশের বিভিন্ন মাদ্রাসায় 30,000 টন লবণ বিতরণ করবে বাণিজ্য মন্ত্রণালয়। আমরা বাজারের সরবরাহ কে কিছুটা সংকুচিত করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি 10 দিন যাবত আমরা কোনো চামড়া ঢাকা শহরে ঢুকতে দিব না। চামড়া যাতে নষ্ট না হয় এজন্য প্রয়োজনে কাঁচা চামড়া রপ্তানি করতে পারবেন ব্যবসায়ীরা। এই সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। চাহিদা তৈরি করার ক্ষেত্রে আমরা আন্তর্জাতিক বাজারে কাঁচা চামড়া অথবা ওয়েট ব্লু চামড়া সাময়িকভাবে, যেটা বাংলাদেশ থেকে রপ্তানি নিষিদ্ধ তালিকায় ছিল, এই নিষিদ্ধ তালিকা থেকে আমরা তুলে দিচ্ছি।
এদিকে চামড়া শিল্প নিয়ে এক অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, সাভার চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পুরোপুরি চালু না হলে এই খাতের উন্নতি সম্ভব নয়। আমাদের যে কাজগুলি যেখানে লোকাল লেভেলে, একটা তো ক্রাইসিস আছে সিটিপি, আরেকটা হচ্ছে মার্কেটের জায়গায় আমাদের ম্যানেজমেন্ট কালেকটিভলি করা। এই চ্যালেঞ্জগুলো আমরা মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ এর থেকে রিজলভ করার চেষ্টা করছি। তিনি আরো বলেন, দেশের চামড়া খাতে একটি কার্যকর ও টেকসই ইকোসিস্টেম গড়ে তোলা গেলে এবং দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা গেলে এই শিল্পে অগ্রগতির সম্ভাবনা আছে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। আমি বলবো এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গণহত্যা জাতিগত নির্মূলের মাধ্যমে গাজার ৭৭% ভূমি এখন নিয়ন্ত্রণ করছে ইসরায়েলি বাহিনী। এই অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন বন্ধ করার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এর মধ্যে উপত্যকা জুড়ে চলছে তাণ্ডব। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মতে, গাজাবাসী যুদ্ধের সবচেয়ে নিষ্ঠুর পর্ব পার করছে। তিনি মানবিক সহায়তায় অবরোধেরও নিন্দা করেছেন। প্রতিদিন ৫০০-৬০০ ট্রাক প্রয়োজন হলেও ঢুকছে সামান্যই। যত দ্রুত সম্ভব বাংলাদেশ সিঙ্গাপুরের টিকিট বিক্রি আবারও চালু করবে বাফুফে। সাইবার আক্রমণের কারণে যেন আর কোনো ভোগান্তি না হয় সেজন্য বিশেষ সাইবার সিকিউরিটি টিমের সাহায্য নেওয়া হচ্ছে। ফুটবল প্রেমীদের ক্ষোভ, কেন সশরীরে টিকিট কেনার ব্যবস্থা করা হয়নি। আর এই ছিল সংবাদে, ধন্যবাদ সবাইকে।